হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আরাবুল রহমান। ওয়েলকাম টু TWS একাডেমি। সকলকে আমাদের আজকের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাসে জানাই সুস্বাগতম। আজ আমাদের ক্লাস 22 নম্বর পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। আর বুঝতেই পারছো, সশরীরে এনার্জেটিক একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, তো সমস্ত প্রশ্ন উত্তরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং ক্লাসে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে সমস্ত লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস দেখতে থাকো। দিস ইজ আরাবুল রহমান। আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসের প্রথম প্রশ্ন, এশিয়াটিক সিংহ প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? বলে ফেলো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের কোন রাজ্যে আমরা এশিয়াটিক সিংহ পেয়ে থাকি? ভারতের আমাদের গুজরাট রাজ্যে কিন্তু এশিয়াটিক সিংহ পাওয়া যায়। তো গুজরাট রাজ্যে যে এশিয়াটিক সিংহ পাওয়া যায়, এখানে একটি ন্যাশনাল পার্ক আছে, আমরা সকলেই জানি, যার নাম হচ্ছে গির ন্যাশনাল পার্ক। তোমরাও নামটা শুনেছো। গির ন্যাশনাল পার্ক খুবই ফেমাস কিন্তু কিসের জন্য? এশিয়াটিক সিংহের সংরক্ষণের জন্য। BCG টিকা কোন রোগের বিরুদ্ধে কাজ করে, বা কোন রোগে BCG টিকা দেওয়া হয়ে থাকে? যক্ষা রোগ, পোলিও, হেপাটাইটিস বি, টাইফয়েড, বিভিন্ন রোগের নাম আছে। এর ভিতরে যক্ষার জন্য আমরা কিন্তু BCG টিকা দেওয়া হয়। যক্ষা, যা সাধারণত টিবি রোগ নামেও পরিচিত, এটাকে আমরা সংক্ষেপে টিবি কিন্তু বলে থাকি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে রোগটা হয়। তো অনেক সময় কিন্তু বিভিন্ন রোগের থেকে প্রশ্ন আসতে পারে যে কোন রোগটা কি ঘটিত রোগ। তো আমরা বলবো অ্যাকচুয়ালি যক্ষা বা যেটাকে টিউবারকুলোসিস বলা হচ্ছে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য হয়ে থাকে। এটা সাধারণত আমাদের যে ফুসফুস বা শ্বাসনালী, এইগুলোকে কিন্তু আক্রান্ত করে। শ্বাসনালী বা ফুসফুস এইগুলোকে আক্রান্ত করে, এবং আমাদের মস্তিষ্ককেও কিছুটা পরিমাণে আক্রান্ত করে থাকে যক্ষা রোগ। নেক্সট টিকা, এর যে টিকা সেটাকে আমরা ব্যাসিলাস কালমেট গুয়েরিন বলবো। ব্যাসিলাস কালমেট গুয়েরিনকে কিন্তু সংক্ষেপে বলা হচ্ছে BCG টিকা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? অম্ল বৃষ্টি মানে যার পিএইচ মান কিন্তু কম, পিএইচ ভ্যালু যে বৃষ্টির কম হবে সেটাকেই আমরা বলবো অম্ল বৃষ্টি। এখন আমাদের বায়ুমণ্ডলে কিছু ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ, সেটা কিন্তু বিক্রিয়ার মাধ্যমে এই আমাদের বৃষ্টির জলটাকে অম্ল তৈরি করে ফেলে। অম্ল মানে সেটাতে আমরা তোমার হচ্ছে সালফার ডাইঅক্সাইডের মতো কিন্তু অ্যাসিড পেতে পারি, নাইট্রিক অ্যাসিডের মতো কিন্তু অ্যাসিড পেতে পারি এই বৃষ্টির জলে বা অম্ল বৃষ্টিতে। তো সেই অম্ল বৃষ্টি, এটা সাধারণত সালফার ডাইঅক্সাইড, খুব ইম্পর্টেন্ট। সালফার ডাইঅক্সাইডের কারণে কিন্তু সাধারণত এই অম্ল বৃষ্টিটা হয়ে থাকে। নেক্সট দেখো, নিচের কোন রাজ্য সরকার রহবীর প্রকল্প অনুমোদন করেছে? রহবীর একটা প্রকল্প। এখন এই প্রকল্পটা সম্প্রতিকালে কোন রাজ্যের সরকার অনুমোদন করেছে? সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা অলরেডি একবার প্র্যাকটিস করেছি আমরা। তো এটার উত্তর করো। আমি একটু আজকে লিখতে পারবো না, মুখেই বেশি বলতে হবে, কারণ যে হাতটা দিয়ে মানে লিখবো, মানে যেটাকে আমার আমার ইউজড হ্যান্ড, সেটাই অ্যাকচুয়ালি আমার একটু চোট আছে। তো সেটার কারণে আমাকে মুখেই বেশি বলতে হবে, লিখতে আমি তেমন পারবো না। ওকে, কোনো ব্যাপার নয়। এই কারণে আমি সশরীরে হাজির হয়েছি, কারণ পেন ট্যাবে লেখাই যাচ্ছে না, মোটেই লিখতে পারছি না। তো ভাবলাম যে একটা সামনাসামনি ক্লাস করা যাক। অনেকদিন তোমাদের সাথে দেখাও হয় না, তো একটা সামনাসামনি ক্লাস আজকে করে দিই। তো আজকে হচ্ছে আমাদের পরের প্রশ্ন 4 নম্বর, রাহবীর প্রকল্প। এই প্রকল্পটি মধ্যপ্রদেশ সরকার চালু করেছে। প্রকল্পটা কি? মধ্যপ্রদেশ সরকার সড়ক নিরাপত্তা, সড়ক মানে রোড সেফটি ও দুর্ঘটনার সময় সময় মতো সহায়তার জন্য কেন্দ্রের উদ্যোগের সাথে মিল রেখে রাহবীর প্রকল্প অনুমোদন করেছে। এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে, মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, কমেন্ট করে সকলে জানিয়ে ফেলো। মুখ্যমন্ত্রী পদে কে আছেন মধ্যপ্রদেশের? আমরা জানি সকলে মোহন যাদব। মোহন যাদব হচ্ছে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, এবং সম্প্রতিকালে কিন্তু রাহবীর প্রকল্প অনুমোদন করেছে সড়ক নিরাপত্তার জন্য। কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, কবি রাজ বলে এই ফেমাস উপাধিটি কার উপাধি ছিল?
দ্রুত। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলে লাইক করো ক্লাসে একটা করে। দ্রুত, এটার উত্তর কি হবে? 5 নম্বর কবিরাজ অবশ্যই সমুদ্রগুপ্তের কিন্তু কি ছিল? সমুদ্রগুপ্তের উপাধি ছিল। এছাড়া সমুদ্রগুপ্তের আরো উপাধি ছিল, যেমন হচ্ছে লিচ্ছবি, লিচ্ছবি দৌহিত্র। কার উপাধি ছিল জানো? লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্তের উপাধি ছিল। অশ্বমেধ পরাক্রম, অশ্বমেধ পরাক্রম কার উপাধি ছিল? সমুদ্রগুপ্তের উপাধি ছিল। অশ্বমেধ পরাক্রম, লিচ্ছবি দৌহিত্র, কবিরাজ, এই ধরনের উপাধিগুলো। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলিকে বিবেচনা করুন। ভারত সরকারের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? তো নিম্নের বিবৃতিগুলোকে, এখানে দুটো গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া আছে, প্রথম বিবৃতি এবং দ্বিতীয় বিবৃতি, দুটোকে তোমাকে দেখতে বলা হয়েছে, দেখে বিবেচনা করতে বলা হয়েছে কোন বিবৃতিটি সঠিক বিবৃতি। ওকে, তো নিচের বিবৃতিগুলো পড়ে তোমরা কি বুঝতে পারছো? এর ভিতরে কোন বিবৃতিটি সঠিক? বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। প্রথমে একটু অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জেনে রাখো। ধারা 76, 76 নং ধারায় অ্যাটর্নি জেনারেল আছে, যিনি আমাদের ভারত সরকারের চিফ ল অফিসার বা মুখ্য আইনি অফিসার হিসাবে কাজ করে থাকেন। বর্তমানে যিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, বর্তমানে যিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এজিআই আছেন, তিনি হচ্ছেন আর ভেঙ্কটরমন। আর ভেঙ্কটরমন। এখন বর্তমানে যে এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর ভেঙ্কটরমন আছেন, বলা হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী পদে অধিষ্ঠিত থাকবেন। এটা কি সঠিক? একদমই না, এটা কিন্তু ভুল আছে। কারণ তিনি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নয়, রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পদে থাকতে পারেন। তাকে অ্যাপয়েন্ট করে থাকেন রাষ্ট্রপতি, এবং তিনি কতদিন পদটাতে থাকতে পারবেন এই বিষয়টা বিবেচনা করে থাকে কে? করে থাকে রাষ্ট্রপতি। ওকে, আচ্ছা, তিনি সংসদের সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন, এটাও কিন্তু সঠিক নয়। সংসদের সদস্যদের মধ্য থেকে তিনি নিযুক্ত হন না। ওকে, তিনি বাইরে থেকে নিযুক্ত হন, সংসদ সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন না। দুটোই ভুল। তাহলে এখানে অপশন ডি সঠিক উত্তর করতে পারি আমরা, কোনোটিই নয়। এর ভিতরে কোনো বিবৃতি কিন্তু সঠিক নয়। এখন এখান থেকে একটা জিনিস মনে রাখবে, অ্যাটর্নি জেনারেল এমন একজন পদাধিকারী হয়ে থাকেন যিনি সংসদের কোনো সদস্য নয়, না হওয়ার সত্ত্বেও সংসদের উভয় কক্ষের যে সভা, অর্থাৎ আপার হাউস লোয়ার হাউস দুটো উভয় কক্ষের সভাতেই কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেন। বুঝতে পারছো? উভয় কক্ষের কিন্তু সভাতে তিনি অংশগ্রহণ করতে পারেন অ্যাটর্নি জেনারেল। ভারত কখন সর্বপ্রথম সর্বভারতীয় পারিবারিক আয় জরিপ করার পরিকল্পনা করেছে? পারিবারিক ফ্যামিলি ইনকাম বা পারিবারিক আয় পরিমাপ করার পরিকল্পনা করেছে ভারত কখন? চলো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন। আমাদের ভারত সম্প্রতি ঘোষণা করেছে যে মাথাপিছু পারিবারিক আয় পরিমাপ করা হবে। এটা 2026 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু হতে চলেছে। তো 2026-এ কিন্তু পরিকল্পনা করা হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে পারিবারিক আয় গণনা। সংবাদ কৌমুদী নামক বাংলা সাপ্তাহিক পত্রিকার প্রকাশক কে ছিলেন? সংবাদ কৌমুদী একটা বাংলা সাপ্তাহিক পত্রিকা, এই পত্রিকার প্রকাশক কে ছিলেন? দ্রুত, সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশক কে ছিলেন? আমরা বলবো এটা রাজা রামমোহন রায় ছিলেন সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশক। নেক্সট দেখো,
সূর্যের রশ্মি কখনো কোথায় উলম্ব ভাবে পড়ে না, উলম্ব ভাবে পড়ে না সূর্য রশ্মি কোথায় কখনো। এখন সূর্য রশ্মি উলম্ব ভাবে কোথায় পড়তে পারে এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমাদের পৃথিবীতে আমরা কয়েকটা কাল্পনিক রেখা টানবো। প্রথমে একটা রেখা যেটাকে আমরা 0 ডিগ্রি নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে থাকি, আরেকটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ বলে একটা রেখা আছে যেটাকে আমরা কর্কট ক্রান্তি রেখা বলি, আরেকটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ একটা অক্ষরেখা আছে যেটাকে মকর ক্রান্তি রেখা বলা হয়। এখন কোনো দেশ বা কোনো শহর যদি এই মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখা এর মাঝখানে অবস্থিত হয়, সেই শহরটাতে কিন্তু সূর্য কখনো না কখনো লম্বভাবে কিরণ দেবে। কারণ সূর্য এর ভিতরেই কিন্তু কখনো দক্ষিণায়ন, কখনো উত্তরায়ণ, ঠিক আছে, কখনো দক্ষিণায়ন, কখনো কিন্তু উত্তরায়ণের দিকে গমন করে থাকে। সো এর ভিতরে কোনো যদি শহর থাকে বা দেশ থাকে, সেখানে কিন্তু লম্বভাবে সূর্য কিরণ দেবে। তো এখন কলকাতা এর ভিতরে আছে, রায়পুর আছে, চেন্নাই আছে, কিন্তু শ্রীনগর নেই। শ্রীনগর কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার আরো উত্তরে অবস্থিত, সেখানে কিন্তু কখনোই সূর্য লম্বভাবে কিরণ দেবে না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রীনগর। শ্রীনগরের সূর্যরশ্মি কখনোই লম্বভাবে কিন্তু কিরণ দিতে পারে না। ওকে, তো অপশন এখানে ডি ইজ রাইট অ্যান্সার। এটা জম্মু কাশ্মীরে অবস্থিত আছে শ্রীনগর। ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন? ভূদান আন্দোলন, এখন ভূদান আন্দোলনটা কি? এটা দক্ষিণ ভারতে শুরু হয়েছিল, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অঞ্চলে শুরু হওয়া একটা আন্দোলন ছিল ভূদান আন্দোলন। 1951-এ এই আন্দোলনটা শুরু হয়েছিল, একটা গান্ধীপন্থী শান্তি আন্দোলন ছিল, ঠিক আছে, একটা শান্তি বা একটা নিরস্ত্র কিন্তু মুভমেন্ট ছিল এই ভূদান আন্দোলন। ভূদান আন্দোলনের মাধ্যমে কি হয়েছিল? ভূদান আন্দোলনের মাধ্যমে যারা জমিদার ছিল তাদের কাছ থেকে জমিগুলো নিয়ে সেগুলো কিন্তু সাধারণ মানুষের ভিতরে অ্যালোকেট করা বা সেগুলো সাধারণ মানুষের ভিতরে বন্টন করার কিন্তু একটা আন্দোলন ছিল এই ভূদান আন্দোলন। এক কথায় জমিদারি প্রথাকে কিন্তু যাতে সরানো যায়, সেই জন্যই কিন্তু ভূদান আন্দোলন অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। ভূদান আন্দোলনটা 1951 সালে শুরু হয়। কোথায় শুরু হয়েছিল? 51 সালে শুরু হয়। কোথায় শুরু হয়? আমি বললাম গোদাবরী নদী উপত্যকা অঞ্চলে শুরু হয়েছিল, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অঞ্চলে। এবং এটার যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছেন বিনোবা ভাবে। এনাকে আমরা আচার্য উপাধি দিয়ে থাকি। তো আচার্য বিনোবা ভাবে খুবই ইম্পর্টেন্ট, তিনি কিন্তু ভূদান আন্দোলনটাকে লিড করেছিলেন। এবং আরো একটা জিনিস মনে রাখবে, এই ভূদান আন্দোলনের লিডকারী এই আচার্য বিনোবা ভাবে তিনি কিন্তু পরবর্তীতে গিয়ে প্রথম ভারতীয় হিসাবে রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। রমন ম্যাগসেসে পুরস্কার, তো প্রথম ভারতীয় হিসাবে কে রমন ম্যাগসেসে পেয়েছিলেন? বিনোবা ভাবে পেয়েছিলেন। রমন ম্যাগসেসে পুরস্কারটা ফিলিপাইন্স থেকে দেয়া হয়। ফিলিপাইন সরকার প্রদান করে থাকে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচে যদি অ্যাডমিশন না নিয়ে থাকো তো আজই অ্যাডমিশন নিয়ে ফেলো। দুর্দান্ত সেখানে ক্লাস কিন্তু তোমাদের সাথে শুরু হয়ে গেছে অলরেডি, গুরুত্বপূর্ণ সেখানে আমাদের সেশন বিভিন্ন এসএসসির এক্সামের জন্য, গ্রুপ সি মাফ করবে, এসএসসি জিডি, এমটিএস অথবা সিএইচএসএল এর মতো এক্সামের জন্য তোমরা এখানে ভিত্তিক থেকে প্রিপারেশন নিতে পারো। সমস্ত টিচাররা এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস করাবেন, সাথে সাথে প্র্যাকটিস এবং পিআইকিউস প্র্যাকটিসের মতো সেশন কিন্তু এখানে থাকবে। তো অবশ্যই আজই অ্যাডমিশন নিয়ে ফেলো। ডব্লিউপি কেপির জন্য প্র্যাকটিস করতে চাইলে প্র্যাকটিস ব্যাচও কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। হাইড্রোজেন আবিষ্কার করেন কে? হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা মৌল হিসাবে পরিচিত। সবচেয়ে হালকা মৌল এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। অপশন এ। ভরুনা দ্বিপাক্ষিক নৌমহড়া পরিচালিত হচ্ছে কোন দুই দেশের মধ্যে? ঠিক আছে, কোন দুই দেশের মধ্যে, এটা সবচেয়ে লেখা হয়ে গেছে। যাই, দুটো দেশের মধ্যে
একটা দ্বিপাক্ষিক নৌ মহড়া শুরু হয়েছিল বা নৌ মহড়া হয়েছিল, যেটার নাম হচ্ছে এক্সাইজ ভরুনা। এটা কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভরুনা যে দুটি দেশের মধ্যে হয়েছিল সেই দুটি দেশ হচ্ছে ভারত এবং ফ্রান্স। নিম্নলিখিত ক্ষয় প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রাথমিক পর্যায়ের ক্ষয়? এখন ক্ষয় প্রক্রিয়া, ক্ষয় কিন্তু বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, এটা মাথায় রাখবে। ক্ষয় বিশেষ করে এখানে যে ক্ষয়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মাটি ক্ষয়। মাটি ক্ষয়, এখন মাটি ক্ষয় কিন্তু বিভিন্ন প্রকৃতির হয়, যেমন গালি ক্ষয়, রিলে ক্ষয়, স্প্লাশ ক্ষয় এবং পাতার ক্ষয়। এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষয় কিন্তু আমরা দেখতে পাই মৃত্তিকা ক্ষয়ে। বিশেষ করে গালি ক্ষয়ের মাধ্যমে প্রচুর ক্ষয় হয়ে থাকে। স্প্ল্যাশ ক্ষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ ক্ষয়। তো এর ভিতরে নিম্নলিখিত কোনটি মাটি ক্ষয়ের প্রাথমিক পর্যায়? মাটি ক্ষয়ের একটা প্রাথমিক পর্যায় হচ্ছে স্প্ল্যাশ ক্ষয়। স্প্ল্যাশ ক্ষয়টা কি? যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে থাকে তখন মাটিতে বৃষ্টি পড়ার পরে দেখবে সেখানে কিন্তু মাটিটা একটু ক্ষয় হয়ে থাকে। যেখানে পড়বে বৃষ্টি আকাশ থেকে, অনেক উপর থেকে বৃষ্টিটা পড়ে, তো তখন কিন্তু সেই বৃষ্টির ফোঁটাটা আমাদের মাটিকে হিট করে। মাটিকে হিট করার পরে সেখানে কিন্তু মাটিটাকে ক্ষয়গ্রস্ত করে থাকে বা ক্ষয় করে থাকে। এটাকেই সাধারণত আমরা প্রাথমিক পর্যায়ের ক্ষয় বা স্প্ল্যাশ ক্ষয় বলে থাকি। ভারতে প্রথম ভারতীয় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভারতীয়দের মধ্য থেকে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? অমর্ত্য সেন, সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখা যাক কে কখন নোবেল পুরস্কার পেয়েছিল। এখানে অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন। অমর্ত্য সেন হচ্ছে, আচ্ছা আমি মুখেই বলছি, ওকে, অমর্ত্য সেন তিনি অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পেয়েছিলেন 1998 সালে। তো এখান থেকে একটা প্রশ্ন হয় যে প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল কে পেয়েছিলেন? আমরা বলবো অমর্ত্য সেন পেয়েছিলেন, বাঙালি অর্থনীতিবিদ। তারপরে সিভি রমন, তিনি প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। কত সালে? 1930 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে 1913 সালের দিকে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন ক্ষেত্রে? সাহিত্য ক্ষেত্রে। প্রথম এশীয় ব্যক্তি হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, খুবই ইম্পর্টেন্ট এটা। এবং ভারতীয়দের মধ্য থেকেও প্রথম নোবেল বিজেতা তিনি ছিলেন, কারণ সিভি রমন 1930-এ ছিলেন আর অমর্ত্য সেন 1998-এ ছিল। আর এপিজে আব্দুল কালাম কখনো নোবেল পুরস্কার পাননি। তো উপরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ রাইট অ্যান্সার। সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় কেন? আমরা যখন সাঁতার কাটি, তোমরা কে কে সাঁতার কাটতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে। আশা করবো সকলেই সাঁতার কাটতে পারো, অনেকেই পারো সাঁতার কাটতে। অনেকে সাঁতার কাটতে ভয় করে, কিন্তু যারা সাঁতার কেটেছো আগে ছোটবেলাতে বা এখনো কেটে থাকো, তারা কিন্তু জানে যখন সাঁতার কাটি আমরা তখন কিন্তু নিজের শরীরটাকে একটু হালকা মনে হয়। তো কেন মনে হয় হালকা? জলের ঘর্ষণের কারণে, বায়ুর চাপের কারণে, জলের অভিকর্ষজ টান কম থাকার কারণে, নাকি প্লবতা বল কাজ করে বলে? কি কারণে আমাদের শরীরের ওজনটাকে হালকা মনে হয়? অবভিয়াসলি প্লবতা বল কাজ করে বলে। এখন প্লবতা বল কি? প্লবতা বল হচ্ছে কোনো জলে নিমজ্জিত কোনো বস্তু, তার উপরে জল একটা বা তোমার হচ্ছে তরল একটা কিন্তু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে থাকে, এটাকে প্লবতা বল বলা হয়ে থাকে। ঠিক আছে, তো প্লবতা বলের কারণেই কিন্তু আমাদের শরীরটা হালকা মনে হয় সাঁতার কাটার সময়। এরপরে সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেছিলেন? বিখ্যাত একটা প্রথা সিজদা ও পাইবাস প্রথা সুলতানি যুগে শুরু হয়েছিল। সুলতানি যুগের এই সিজদা ও পাইবাস প্রথা কে শুরু করেছিলেন? দ্রুত। সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। 500 মিটার অ্যাপারচার
স্প্রিকাল টেলিস্কোপ, যেটাকে ফার্স্ট বলা হচ্ছে, এটি কোথায় অবস্থিত? এটা একটা টেলিস্কোপ, 500 মিটার ব্যাসার্ধের একটা টেলিস্কোপ হচ্ছে এই টেলিস্কোপটা, এবং বিশ্বের মধ্যে ওয়ান অফ দা লার্জেস্ট একটা টেলিস্কোপের ভিতরে কিন্তু পড়ে থাকে এটা। তো এই যে ফার্স্ট টেলিস্কোপ, এটা কোথায় পাবো আমরা? চীনের অবস্থিত। ঠিক আছে, চীনে অবস্থিত একটা টেলিস্কোপ হচ্ছে এটা। খুবই ইম্পর্টেন্ট, সম্প্রতিকালে কিন্তু এই টেলিস্কোপটা খবরের শিরোনামে ছিল। ঠিক আছে, খবরের শিরোনামে ছিল। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হিসাবে তোমরা জেনে রাখতে পারো। পরেরটা, ড্রিমস অফ ইউথ বইটি কে লিখেছেন? বিখ্যাত একটা বই, ড্রিমস অফ ইউথ। ড্রিমস অফ ইউথ শীর্ষক বিখ্যাত বইটির লেখক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারিক ই ফিরোজ শাহী বইটি কে লিখেছেন? এটা আজকে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে। তারিক ই ফিরোজ শাহী বিখ্যাত বই। এই তারিক ই ফিরোজ শাহী হিস্টোরিক্যাল বইটির লেখক কে ছিলেন? কমেন্ট করে অবশ্যই কিন্তু সকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে এটা। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারের কার্যকাল কত বছর? 19 নম্বর প্রশ্ন। লোকসভার যিনি স্পিকার হন, যেমন বর্তমানে লোকসভার স্পিকার 18তম লোকসভার স্পিকার কে? 18তম লোকসভার স্পিকার পদে কে আছেন? 18তম লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা। এখন এই যে ওম বিড়লা, ইনি কত বছর পদে থাকতে পারেন? তার পদের কার্যকালের মেয়াদ কত বছর? অবশ্যই 5 বছর হবে, কারণ লোকসভার যদি কেউ সদস্য হয় তার কিন্তু কার্যকালের মেয়াদ 5 বছর হয়। তো যিনি স্পিকার হবেন তিনি কিন্তু লোকসভার সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হন। তো লোকসভার সদস্যদের মধ্য থেকেই যেহেতু নির্বাচিত হবেন, তাহলে তারও কার্যকাল 5 বছর হবে। সিমিলারলি প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর, কোন ক্যাবিনেট মন্ত্রীর কার্যকাল 5 বছর, লোকসভার সদস্যর কার্যকাল 5 বছর, রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর, উপরাষ্ট্রপতির কার্যকালও 5 বছর, রাজ্যপালের কার্যকাল 5 বছর, বিধানসভার সদস্যদের কার্যকাল 5 বছর, বিধানসভার স্পিকারের কার্যকালও 5 বছর, মুখ্যমন্ত্রীর কার্যকাল, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যে হবেন তারও কার্যকাল 5 বছর হবে। আবার কোন রাজ্যের কোন মন্ত্রী, তারও কিন্তু কার্যকাল 5 বছর। কেউ রাজ্য বিধানসভার সদস্য হলে তারও কার্যকাল 5 বছর। তো লোকসভার বিধানসভার সাথে যারা জড়িত তারা বিশেষ করে কিন্তু 5 বছর করে কার্যকাল পাচ্ছে। ওকে, আচ্ছা, কালো টাকা বলতে কি বোঝায়? আমরা বারবার শুনেছি ব্ল্যাক মানি বা কালো টাকা। এখন এই কালো টাকা বা ব্ল্যাক মানি কি? কোনো অর্থনীতিতে যদি কালো টাকা বেড়ে যায় তাহলে কিন্তু অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়ে থাকে। ঠিক আছে, অর্থনৈতিক বৈষম্য দেখা যায় কালো টাকা যদি খুবই বেশি পরিমাণে কোনো অর্থনীতিতে বেড়ে যায়। তো কালো টাকা বলতে আসলে কি বোঝানো হয়? কালো টাকা হচ্ছে অবৈধভাবে অর্জিত টাকা, যেটাকে কর ফাঁকি দেওয়ার জন্য কিন্তু বা কর ফাঁকি দিয়ে রাখা হয়, অর্থাৎ সেই টাকার কিন্তু ট্যাক্স সরকারকে দেওয়া হয় না। এটাকেই আমরা সাধারণত কালো টাকা বলি। তো দু রকম হতে পারে কালো টাকা, একটা হচ্ছে কর ফাঁকি দেওয়া টাকাগুলোকে আমরা কালো টাকা বলতে পারি, আর একটা হচ্ছে অবৈধভাবে অর্জিত যে টাকাগুলো হয় সেগুলোকে কালো টাকা বলা হয়। এখন এই কোনো টাকা এই দুই প্রকারের একসাথেও হতে পারে, অর্থাৎ এক প্রকারের টাকা কেউ ধরো কয়েক লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করলো, করার পরে সেটাকে সে সর্বসমক্ষে না এনে কিন্তু সেটার করকে ফাঁকি দিল বা ট্যাক্সটাকে ফাঁকি দিল। একসাথেই দুটো সাধারণত হয়ে থাকে। তো এটাকে আমরা কালো টাকা বলি বা ব্ল্যাক মানি। কার শাসনামলে মারাঠা শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছায়? তো এদের ভিতরে কার শাসনামলে মারাঠা শক্তিটা সবচেয়ে হাইয়েস্ট পিক পয়েন্টে পৌঁছেছিল? সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল বালাজি বাজিরাওয়ের সময়। ইনি হচ্ছেন একজন পেশোয়া। এখন পেশোয়া মানে কি? পেশোয়া মানে হচ্ছে মারাঠা প্রধানমন্ত্রী। যারা মারাঠা প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাদেরকে বলা হয়ে থাকে পেশোয়া। এখানে বালাজি বাজিরাও কিন্তু একজন পেশোয়া ছিলেন, এনাকে অনেক সময় নানা সাহেবও বলা হয়ে থাকে, নানা সাহেব হিসাবেও তিনি পরিচিত। তো বালাজি বাজিরাও বা নানা সাহেব ইনি সবচেয়ে কিন্তু শ্রেষ্ঠ পেশোয়া ছিলেন। শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? ভারতের একটি বিখ্যাত জলপ্রপাত শিব সমুদ্রম জলপ্রপাত, এটি ভারতের কোথায় আছে?
কোন রাজ্যে আছে? শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে আছে। কোন নদীতে? কাবেরী নদীতে। কাবেরী নদীর উপরে এটা অবস্থিত। গুড। 2025 সালে কোন মহিলা অ্যাথলিট লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার, প্রশ্নটা একবার আই থিঙ্ক আমি করেছি, আবারও একবার চলো প্র্যাকটিস করা যাক এটা। সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সিমোন বাইলাস। এখন এখানে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছে? মন্ডো ডুপ্লান্টিস, ইনি কিন্তু সম্প্রতিকালে পেয়েছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার পুরস্কার, আর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য পুরস্কার অ্যাওয়ার্ডটা পেয়েছেন সিমোন বাইলেস, একজন অ্যাথলেটিক্স, তিনি কিন্তু সম্প্রতি এটা পেয়েছেন। বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিশ্ব ধরিত্রী দিবস এটা কোন দিনে পালন করা হয়ে থাকে? এটাকে আমরা ওয়ার্ল্ড আর্থ ডে বলি, বা তোমরা এটাকে বিশ্ব পৃথিবী দিবসও বলতে পারো। তো এই যে বিশ্ব পৃথিবী দিবস আমরা কোন দিনে পালন করি? 22শে এপ্রিল পালন করি। অপশন সি। সৌরজগতের আনুমানিক বয়স কত? আমার যে সোলার সিস্টেমটা আছে, এই যে সোলার সিস্টেমের আনুমানিক বয়স কতটা হতে পারে? যে সৌরজগতে আমরা বাস করছি, এই সৌরজগতের আনুমানিক বয়স কত বছর? কত বছর হবে আনুমানিক? গেস করো কত বছর হতে পারে? 4.6 বিলিয়ন বছর। 4.6 বিলিয়ন বছর কিন্তু আনুমানিক বয়স। এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের আমাদের যে ক্লাস সেটা এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাক, অবশ্যই কিন্তু ক্লাসটিতে লাইক না করলে দ্রুত কিন্তু একটা লাইক করে ফেলো এক্ষুনি, এবং পরের দিনের ক্লাসের জন্য রেডি হয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।